নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিয়ের স্বাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বিয়ের স্বাদ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। সামনে মদের বোতল, দুটো কাঁচের গ্লাস, ছলকে পড়ছে সেখানে মদ। দুই বন্ধু মিলে পরম তৃপ্তিতে তা পান করছে আর তার সঙ্গে সঙ্গে মুরগির লেগ পিস চিবোচ্ছে। এমন সময় অনুপমা সামনে এসে দাঁড়ায়। ওর রূপের ছটায় পাগল হয়ে যায় রাতুল। আজকাল সৌরিশও বেশ আকর্ষিত হয় রাতুলের স্ত্রীর প্রতি। সেই দিনের কথা মনে পড়ে, যেই দিন প্রবল বুকের যন্ত্রণায় ভর্তি হয়েছিল অনুপমা। ওর ব্রেস্টে হাত দিয়ে শরীরটা কেঁপে উঠেছিল সৌরিশের। অনুপমা বারবার বলছিল, ভালো করে একটু চেক আপ করুন তো, মানে শক্ত কোনো মাংসপেশি নেই তো? আসলে আমি দেখেছি ওসব নাকি ক্যান্সারের কারণ। পরীক্ষা করার আগে হাতে গ্লাভস পরতে হয়। সেই দিন ভুলে গিয়েছিল সৌরিশ। এতটাই আকর্ষিত হয়েছিল সেই বুকের সেই আকর্ষণে। নিটোল, মনোরম, নরম মাখনের মতো অংশ, তার উপরে গৌর বর্ণ, তার চারপাশে হালকা গোলাপি রংটা রীতিমতো আভা ছড়াচ্ছিল। নার্স ছিল না সেই দিন রুমে। নিজের ঘরে ফিরে গিয়ে প্রচন্ড পরিমাণে হাত চালাতে হয়েছিল সৌরিশকে দুই উরুর মধ্যবর্তী স্থানে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আকাশে পূর্ণিমার চাঁদ। ঘরে জানলা দিয়ে মৃদু আলো ঢুকছিল। অনুপমা নতুন করে সাজতে শুরু করলো। আজ তাদের বিবাহ বার্ষিকী। 4 বছর আগে ঠিক এই দিনেই তারা একে অপরের হাত ধরেছিল নতুন জীবনের অধ্যায় শুরু করার জন্য। আজ রাতুল অফিস থেকে ফিরবে একটু তাড়াতাড়ি। আগেই বলে রেখেছে অনুপমাকে। ঘরে চলেও এসেছে সে। ডুপ্লিকেট চাবি সবসময় তার সঙ্গেই থাকে। ফুলের সুগন্ধে ভরে রয়েছে ঘরটা। ঘরে ঢুকতেই ওই ড্রয়িংয়ের ওখানে টেবিলের ওপরে দুটো মোমবাতি জ্বলছে। তার পাশেই গোলাপি রঙের শাড়িতে অনুপমা দাঁড়িয়ে। এইটা ওদের বৌভাতের শাড়ি। রাতুল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার হাতে রয়েছে এক গুচ্ছ লাল গোলাপ ফুল, একটা নতুন পারফিউমের শিশি, ভীষণ দামি। সুগন্ধ বরাবরই পছন্দ করে অনুপমা, তাই এইটাই ওর জন্যে বেস্ট গিফট। অন্যদিকে একটা লাল টুকটুকে শার্ট, তার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা বুটিকের কাজ করার একটা শার্ট কিনে নিয়ে এসেছে অনুপমা পাশের মল থেকেই। বরাবরই রাতুলের লাল রংটা ভীষণ পছন্দের। লাল ছাড়া তার দিন চলে না। সারা শরীরের দাগটাকে শাড়ির আঁচলে ঢাকার চেষ্টা করে অনুপমা। ঠোঁটের কাছেও গতকাল রাতে কেটে গিয়েছিল। সবটাই রাতুলের ভালোবাসার দান। এত জোরেই সে ঠোঁটে কামড় বসিয়েছিল যে অনেকটাই কাটে। ফলে ফাউন্ডেশন দিয়ে সেই জায়গা ঢাকতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে অনুপমাকে। তাছাড়া উরুর কাছে তলপেটের নিচে তো কত যে ক্ষতের দাগ। সিগারেটের ছ্যাঁকা আছে সেখানে। গোপন স্থানে সিগারেটের ছ্যাঁকা ডাক্তার দেখে ভয় পেয়েছিল। পুলিশ কেস করবে বলেছিল। তবে রাতুলের আছে প্রচুর টাকা। ঠাকুরদার রেখে যাওয়া সম্পত্তির সাথে সাথে বাবার প্রচুর জমানো অর্থের সঙ্গে
এমন চাকরি সে করে যাতে মাস মাইনে 2.5 লক্ষ টাকা। কাজেই ডাক্তারকে চুপ করাতে বেশি সময় নেয়নি রাতুল। ঠকঠক করে হাতটা কাঁপছে অনুপমার। কে জানি আজ আবার কোথায় দাগ পড়বে, পশ্চাৎ দেশে নাকি 2 উড়োর মধ্যবর্তী স্থলে। একদিকে প্রচণ্ড মালের নেশা, আর তার সঙ্গে বিকৃত সঙ্গমের নেশা, সব মিলিয়ে একটা বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে 4টে বছর সংসার করা 4টিখানি কথা ছিল না। অনেকটাই পোয়াতে হয়েছে অনুপমাকে। তবে আজ সে সিদ্ধান্ত নিয়েছে, আর নয়, এই রক্তরাঙা শার্টের সঙ্গে সঙ্গেই এই সম্পর্কের চিরবিচ্ছেদ ঘটাবে সে। রাতুল এক গাল হাসি নিয়ে এগিয়ে আসে। অলরেডি কয়েক প্যাক মেরে এসেছে সে বন্ধুদের সঙ্গে। অফিসে বন্ধুরা ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গেই চেপে ধরেছিল রাতুলকে। কি রে, আজ তোর বিবাহ বার্ষিকী, খাওয়াবি না? কি খাবি বল? আরে জানিসই তো, চল বারে চলে এসেছিল ওরা লাঞ্চ টাইমের পরই। তারপর থেকে 6:30 পর্যন্ত সেখানে কাটিয়ে গাড়ি নিয়ে ফিরতে বেগ পেতে হয়েছিল রাতুলকে। রাস্তার ট্রাফিকের পুলিশ রীতিমতো ধমক ধমকা দিয়েছিল, থানায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু ওই যে টাকা ভুলে গিয়েছিল তারাও। পাটা একটু টলে যায় ওর। অনুপমা যেমন স্বভাব তেমনই দৌড়ে ধরতে যায় রাতুলের হাতটা। পড়ে যাচ্ছ, আস্তে। আমি ঠিক আছি। তোমাকে দারুণ লাগছে গো। হ্যাঁ, একটা শব্দ উচ্চারণ করতে গিয়েও দমে গেল আজ রাতুল। দাঁতে দাঁত পিষে অনুপমার সমস্ত চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, খিদে তো এখনই বেড়ে যাচ্ছে। তোমার জন্য আজকে নিজের হাতে অনেক কিছু তৈরি করেছি, নিজে খাইয়ে দেব বলি। বাহ, খুব ভালো কথা। আজকের রাতটা আমরা সেই ফুলসজ্জার রাতের মতো আনন্দে কাটাবো। তোমার মনে পড়ে সেই সেই রাতের কথাটা? অনুপমার চোখের কোনা বেয়ে জলটা গড়িয়ে আসে। দামি কাজল ব্যবহার করে সে, তাই 24 ঘন্টার আগে সেই কাজল কিছুতেই গড়িয়ে পড়বে না। চোখটা আস্তে করে মুছে এসে বলে, তোমার ভালোবাসা আমার সারা গায়ে। তুমি আবার আমাকে মনে করিয়ে দিচ্ছ সে অভিজ্ঞতার কথা? না 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 না, আসলে ভুলে গিয়েছিলাম। নাও ধরো। অনুপমার হাতে ফুলের তোড়াটা ধরায় সে। পারফিউমের বোতলটা হাতে দিয়ে বলে, দেখো হেভি গন্ধ, পুরনো অনেক কিছু মনে পড়তে পারে। আমি বরং স্নানটা সেরে আসি, তারপর না হয় দুজনে মিলে। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেয় রাতুল। অনুপমা এই হাসিটা রোজকার রাতের জন্যই চেনে, এমনকি ওই সব দিনগুলোতেও। 5টা দিন তস হয় না ওর। রক্ত ভালোবাসে, তাই সামনে না হলেও পেছনে তো চালান করা যেতেই পারে নিজের শরীরটাকে। সব রকম ভাবে ক্ষতবিক্ষত অনুপমা দেহটা যে ডাক্তার চেক আপ করেন, সেই ডাক্তার প্রত্যেকবারই দেখে শিহরিত হন, তবুও কিছু বলেন না, চুপ হয়ে যান। বাথরুমের দিকে যেতে যেতেও দাঁড়িয়ে পড়ল রাতুল। পেছন ঘুরে বলল, অনুপমা, ভাবছিলাম সৌরিশকে একবার খবর দিলে হয় না? সৌরিশ, যে ডাক্তার অনুপমাকে সবসময় চেক আপ করে। নামটা শুনে অনুপমা একটু কেঁপে উঠল। কেন? না মানে আজ আমাদের এই খুশির দিনে ও তো একটু আমাদের সঙ্গে সঙ্গ দিতে পারে। কিন্তু প্রতি বছর তো তুমি আমি এই দিনটা সেলিব্রেট করি, তোমার কোনো বন্ধু বান্ধবকেও নিমন্ত্রণ করো না? কেন বলবো? আমার সুন্দরী বউকে আমি একা ভোগ করবো, তাই না? কথাটা বলার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে স্ত্রীর কাছে এগিয়ে আসে সে। অনুপমা কেঁপে উঠেছিল। আমি ভয় পেও না। আঁচলটা সরিয়ে দেয় রাতুল। স্লিভলেস ব্লাউজে ঘাড়ের কাছে কালকে রাতে দাঁতের কামড়ের দাগটা স্পষ্ট। সেখানে চুমু খেতেই অনুপমার শরীরটা ঘৃণায় রিরি করে ওঠে। তারপর রাতুল অনুপমাকে ঘুরিয়ে ঠোঁটটা ইচ্ছা মতো কামড়ে দেয়। অনুপমা কিচ্ছু বলে না, চুপচাপ সহ্য করে। রাতুলের মুখে তখন লিপস্টিকের দাগ। ইস, খেয়ে ফেললাম মাইরি, খেতে কিন্তু দারুণ। তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর না হয় কথা বলা যাবে, একসাথে খাওয়া দাওয়া করবো খুনি। হ্যাঁ, তার আগে একটা সেলফি তুলি। তোলো। সেলফি তোলে রাতুল এবং তুলেই সেটা পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায়। আজ তাদের দাম্পত্য জীবনের সুখী 4 বছর পূর্ণ হলো। আশা করি
আপনাদের সকলের শুভকামনা পেলে আমরা আরো অনেকগুলো বছর একসাথে কাটাতে পারবো। অনুপমা হাসে, কিছু বলে না। সৌরিশকে খবর দেবে বলছিলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না হলে তুমি আমার বউ। দ্যাটস লাইক এ গুড গার্ল। এক সেকেন্ড। ফোন নাম্বারটা ডায়াল করে রাতুল। ফোনের ওপার থেকে কথোপকথনটা বেশ স্পষ্ট বুঝতে পারে অনুপমা। চলে এসো। আরে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। বোঝাই যাচ্ছে সৌরিশ ওই দিক থেকে উইশ করেছে। অনুপমার একটু সাহস হয়। এই ডাক্তারের সামনে আশা করি মারধরটাও করবে না। ফুলশয্যার রাতে গরম গরম এক গ্লাস দুধ হাতে যখন অনুপমা ঘরের মধ্যে প্রবেশ করেছিল, তখন ওর সৌন্দর্য দেখে লাফিয়ে উঠেছিল রাতুল, কিন্তু ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরিয়েছিল। দুধের গ্লাসটা হাতে ধরিয়ে অনুপমা আর 5টা সাধারণ গৃহবধূর মতোই বলেছিল, তুমি আজকে রাতেও মদ খেয়েছ? কিন্তু তারপরই সাঁটিয়ে একটা চড় ওর গালে। অনুপমা ছিটকে পড়েছিল দূরে। ভাগ্যিস লেগে যায়নি। প্রথম স্বামীর স্পর্শ একটা চড়। দেখে শুনে অনুপমার বিয়ে হয়েছে। অনুপমার বাবা একজন গৃহশিক্ষক। মাস মাইনে বলতে খুব একটা বেশি নয়, তবে যা পান তাতে অনুপমার বিয়ে ধুমধাম করে দিয়েছেন। রুজি রোজগার সামান্য হলেও সুখ আছে ওদের সংসারে। মাকে সবসময় স্বাধীনচেতা হয়ে ঘুরতে দেখেছে অনুপমা। নিজে কোনোদিনও এই প্রেম জিনিসটায় পা দেয়নি, ভয়ে। যদি জীবনটা অন্যরকম হয়ে যায় তাই। তার থেকে বাবা যার সঙ্গে দেখে শুনে দেবে তার সাথেই না হয় গাঁটছড়া বাঁধতে পারবে। বরাবরই গার্লস স্কুলে আর গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা করা অনুপমার প্রবলেম হয়েছিল চট করে একটা ছেলের সাথে সংসারে মানিয়ে গুছিয়ে নিতে। চটটা খাওয়ার পরে রাতুল ছিটকে ওর কাছে চলে গিয়েছিল। বলেছিল, ইস খুব লাগলো না, আসলে রাগ ধরে যায় জানো তো আমার মদ খাওয়া নিয়ে যে কেউ কিছু বললে। আসলে আমার মা কিছু বলে না, বাবা নেই তো। মা আমাকে বড় করেছে অনেক কষ্টে, তারপর মা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। যবে থেকে মেডেল পেলাম, গোল্ড মেডেল, হ্যাঁ তবে থেকে মা বলেছে মায়ের ইচ্ছা পূরণ করেছি, বড় কোম্পানিতে চাকরি করছি তাই। আর বাবা প্রচুর রেখে গেছে, ঠাকুরদার সম্পত্তি প্লাস বাবার চাকরির টাকা। বুঝতেই পারছো, তোমার ভাত কাপড়ের কোনো অভাব হবে না। লক্ষ্মী সোনা, তুমি কি আমার এই স্বভাবটুকু একটু মানতে পারবে না? সোনা সোনা বলে ওকে কাছে টেনে নিয়েছিল রাতুল। চুমোয় চুমোয় ভরিয়ে দিয়েছিল ওকে। ওর কানের সোনার দুলের গুঁজি না খুলেই টান মেরেছিল বলে কানটা চিরে গিয়েছিল সামান্য। কান থেকে রক্ত বেরোতেই পাগলের মতো চিৎকার করে ওঠে অনুপমা। তখন রাতুল বলে, কান ছিল বলে এত রক্ত? বাদবাকিটা ছিললে কি করবে? ভয় পেয়েছিল অনুপমা। সেই দিনই বুঝতে পেরেছিল রাতুলের ভেতরে কত বড় পশু থাকে। ওর বুকের ওপরে আঁচড়ে ফিচড়ে ওর উড়ুর পাশে কামড় দিয়ে তারপর যখন সে নিজে প্রবেশ করলো তার পুরুষসত্তার মাধ্যমে, প্রবল আর্তচিৎকারে ঘরটা কেঁপে উঠেছিল অনুপমার। কিন্তু ভালোবেসে ঠোঁটে চুম্বনের বদলে ঠাঁটি একটা চড় পেয়েছিল সে আবার। কিছুক্ষণের জন্য যন্ত্রণায় দম বন্ধ হয়ে গিয়েছিল অনুপমার। তখনও নিজের পুরুষসত্তাকে চালিয়ে যাচ্ছে রাতুল সেই রক্তের মধ্যে। গর্ভের জল নয়, বরং রক্তের ধারা জনি মুখে অসহ্য যন্ত্রণায় বীর্যপাত ঘটিয়েছিল সে। তার পরের দিনে ওষুধ খাইয়েছিল। সন্তান সে চায় না। অনুপমার উঠে বসার ক্ষমতা ছিল না। মাজায় প্রচন্ড যন্ত্রণা, বিছানার চাদরে লেগে থাকা রক্ত। শাশুড়ি মায়ের সামনে জ্বলজ্বল চোখে দাঁড়িয়েছিল সে। শাশুড়ি মা হেসেছিলেন ঠিকই, কিন্তু কি সন্তান জন্ম দিয়েছেন সেটা মায়ের থেকে বড় আর কেউই অনুধাবন করতে পারে না। শুধু বলেছিলেন, পারলে দানবটাকে মানুষ করিস রে মা, আমার অতিরিক্ত ভালোবাসাই ওর পতনের মূল। বছর খানেকও শাশুড়ি মা ছিলেন না, চলে গিয়েছিলেন হয়তো বৌমার কষ্ট সহ্য করতে না পেরে। ওপরের ঘরে থাকতো ওরা, নিচের ঘরে থাকতেন উনি। প্রত্যেক দিন রাতেই মার ধরের পরে সঙ্গমের সেই আর্তচিৎকার। যদি ভালোবাসার হয় তবে মানা যায়, যন্ত্রণার হলে মা জিনিসটা সহ্য করতে পারে না, যেই মাই হোক। ভেতরে ভেতরে চাপা যন্ত্রণায় মানুষটা হার্ট অ্যাটাকে চলে যান। এরপরে রাতুল আরো বেশি বাড়ে, যদিও সে কোনোদিনই বন্ধু বান্ধবকে তার বাড়িতে আনত না। ভয় ছিল, কারণ অনুপমা ছিল
খুবই সুন্দরী একটি মেয়ে, আর ওই রূপ দেখেই ভুলে গিয়েছিল রাতুল। তারপর মদ খেয়ে আসা, সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়ে শরীরকে জাগানো, এরপরে মোবাইলে সিডি ক্যাসেটে সবসময় উল্টোপাল্টা ভিডিও চালিয়ে সঙ্গম করাটা ছিল ওর নেশার মতো। মোটামুটি সঙ্গমই ওর জীবন, এমনভাবেই চলতো ও। অনুপমা বারণ করতে গেলেই বলতো, চুপ করো, হে ছাড়া জীবনে আছে কি? কিন্তু অনুপমা ঠাকুর পছন্দ করে, ঈশ্বরে বিশ্বাস করে। শিবের মাথায় জল ঢেলে শিবের মতো স্বামী চেয়েছিল সে, পেল দানবের সমান। তারপর থেকেই ভগবানের ভক্তি একটু একটু করে উঠে যায়। এরপরে আসে সেই দিন, বৃষ্টিপাত হচ্ছে সেই দিন প্রবল বেগে। অনুপমা চিন্তায় রয়েছে, ঘরে সে একাই থাকে। আশেপাশে পাড়া প্রতিবেশীর সাথে অনুপমাকে মিশতে দেয় না একদম রাতুল। যদি বউ কিছু বলে ফেলে, যদি জানিয়ে দেয় রাতুলের এই শারীরিক অত্যাচারের কথা, তাই দরজা জানলা সবসময় বন্ধ থাকে। ডুপ্লিকেট চাবিটা সঙ্গে করে সে সাধে নিয়ে যায় না, কারণ দরজার বাইরে তালা ঝোলানো। সেই তালাটা অনুপমার একার খোলার ক্ষমতা নেই, পাড়া প্রতিবেশী কাউকে ডেকে যদি না বলে। অথচ ওর কাছে একটা চাবি থাকে। বাপের বাড়ি যাওয়ার ইচ্ছাটা সেই দিনই বন্ধ করে দিয়েছিল অনুপমা, যেই দিন প্রথম নিজের বাবার আর মায়ের সম্পর্কে অকথ্য ভাষা শুনেছিল রাতুলের মুখে। কি দিয়েছে তোমার বাবা আমাকে বিয়েতে? তোমাদের তো কোনো দাবি ছিল না, মা তো আমাকে দেখি। হ্যাঁ, তোমার রূপ দেখে আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু যৌতুক জিনিসটা কিন্তু আমাদের এখানে এখনো বন্ধ হয়নি। হ্যাঁ, প্রচুর চলে। অন্তত নগদ 25 লাখ টাকা তো আমাকে দিতেই হতো। আবার যা ডিমান্ড এই শহরে, আরে মেয়ে ছেলেরা আমার চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়। তাছাড়া 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 তোমার মতো ভিখারি ঘরের মেয়েকে আমি বউ করে আমার সিংহাসনে বসিয়েছি, এত সুখে রাখছি, সব থেকে দামি প্রোডাক্ট তুমি ইউজ করো, এরপরেও তুমি আমায় কথাটা বলবে? অনুপমা বলেছিল, তুমি তো জানোই তুমি এক ভিখারির মেয়েকে নিয়ে এসেছো, তাহলে এসব কথা কে? আবার একটা চর। দিনান্তে গালে যে কতগুলো থাপ্পড় পড়ে, আর কতবার যে ফাউন্ডেশন দিয়ে সেগুলো ঢাকে অনুপমাই জানে। খবরদার, কোনোদিন যদি শুনি বাপের বাড়ি যাব, বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, ওই ন্যাকামোগুলো শুনলে না মেরে সব কটা দাঁত ফেলে দেব। অনুপমা চুপ হয়ে গিয়েছে, বলে না কিছু। একবার বাড়িতে ফোন করে জানিয়েছিল ব্যাপারটা, কিন্তু কে জানতো যে অনুপমার ফোনে রেকর্ডারটা অল টাইমের জন্য অন করে রাখে রাতুল। রাত্রেবেলা অনুপমা ঘুমিয়ে পড়ার পর সেগুলো চালিয়ে চালিয়ে শোন এসে, কাজেই শুনতে পেয়ে গিয়েছিল। এবং সেই দিন যে কি মার খেয়েছিল অনুপমা, তার কোনো ইয়ত্তা নেই। সেবার যখন মাসিকটা হলো, রাতুল তখন খুব মাল খেয়ে আসতো। প্রথম 2 দিন নিস্তার দিলেও তৃতীয় দিনের দিন জোর করে নিজের স্ত্রীকে ধর্ষণ করে রাতুল। তাকে বলে, জানো আমাদের দেশে 1970 কি 73, তার আগে অবধি ওই পায়ুদারের ওই বিষয়টায় কখনো কোনো আইন লাগু ছিল না। মানে মানে আমার এখন ইচ্ছে করছে, আমি কি করব? তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ, বলতে গেলে আমার পার্মানেন্ট যৌন দাসী। তা শুয়ে পড়ো, উপর হয়ে থাকো। ভয় পেয়েছিল অনুপমা, এ কোন বিকৃত মানুষের পাল্লায় পড়ল। তুমি এগুলো কি বলছো? আমার এখন ওইসব দিন চলছে, তুমি জানো। অথচ এই দেখো, একদম বেশি লেকচার মারবে না। একই আজকে আমার শরীর গরম হয়ে আছে, বন্ধুরা আজকে একটু বেশি খাইয়ে দিয়েছে, তাই তুমি রোজ রোজ খেয়ে আসো, এরপরে তোমার লিভারটা নষ্ট হয়ে যাবে। হলে হবে, আমার বাপের প্রচুর টাকা, আমি ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে যাব, তোমার চিন্তা কি আছে? দেখো তুমি শোবে না, আমি শুয়ে দেবো। অনুপমা জানে কোনো নিস্তার নেই। শাড়ির আঁচলটা নিজেই খুলতে শুরু করেছিল সে। পেটিকোটের কাছাকাছি যেতেই তাকে হাত দিয়ে থামে রাতুল বলল, দেখো অত কিছু দিয়ে আজ আমার কাজ নেই, আজ আমার গোপন গহ্বর হলেই চলবে। তবে তা তো তোমার আজকে হবে না, কারণ সেখানে আজ রক্তপাত হচ্ছে। যেটা পরিষ্কার সেখানেই না হয়। অনুপমার খুব ভয় হচ্ছিল। মুহূর্তের মধ্যে রাতুল যখন তার পুরুষসত্তাকে আবিষ্কার করলো, সেখানে আবার আর্তচিৎকারের সঙ্গে রক্ত বেরিয়ে গিয়েছিল সেখানেও। দেখ সালা, এখানেও রক্ত, কই কোনো ভিডিওতে তো সব দেখি না।
ছাতা। ঘর থেকে বেরিয়ে গিয়েছিল রাতুল, আর যন্ত্রণায় সারা বিছানায় দাপাদাপি করেছিল অনুপমা। এতটাই রক্তপাত যে রাত্রে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখনই তো সৌরিশ তাকে চিকিৎসা করেছিল। লেডি ডাক্তার নেই এখানে? না স্যার, এমার্জেন্সিতে ইনি আছে, তবে আপনার কপাল ভালো, আপনি গাইনি পেয়ে গেছেন। আপনার স্ত্রীকে উনিই দেখছেন, সেলাই পড়েছে। নার্সের মুখের কথাটা শুনে রাতুল কিছুটা দমে গিয়েছিল। নার্সের দিকে চোখ করে বলেছিল, কত টাকা চাই? নার্স কত টাকা নিয়েছিল জানা নেই অনুপমার, তবে সৌরিশ প্রথমটাই নিতে চায়নি। তখন অনুপমার সামান্য জ্ঞান এসেছে। সৌরিশ তার কাছেই দাঁড়িয়ে, রাতুলও দাঁড়িয়ে। আপনি পেশেন্টের বাবা মাকে খবর দেননি? না না না, বিয়ের পরে আমি ওর সব, আমি ওর সমস্ত দায়িত্ব যখন নিয়েছি ভাত কাপড়ে, তখন আমার বাবা মা কোথাকার কে? হ্যাঁ দেখুন মিস্টার, আপনি মানছি ওর স্বামী, কিন্তু আপনি যেভাবে ওর উপরে পশুর মতো অত্যাচার করছেন, তাতে মেয়েটা খুব ক্ষতি হয়ে যাবে ওর। একেই ওর গোটা শরীর দুর্বল, বিপর্যস্ত সবকিছু, তার উপরে কত টাকা? কি কত টাকা? টাকার কাছে মানুষ বিক্রি হয়, কাজেই সৌরিশ টাকা নিয়েছিল নগদ। এরপরেও শরীরের আরো যেখানে যেখানে দাগ, বিশেষ করে বুকে, চারপাশে, নাভিতে, সব জায়গার ক্ষতগুলোকেই সারিয়েছিল সৌরিশ টাকার মলমে। যন্ত্রণা শুধু একার অনুপমারই, আর কিন্তু কারো নয়। বেলটা বাজার সঙ্গে সঙ্গেই ঘোর কাটে অনুপমার। আজকের ওয়েদারটা ভীষণ মনোরম, সেই ফুলসজ্জার দিনের মতো। আকাশে চাঁদ উঠেছে। সেই দিনটায় অনুপমা কত খুশি ছিল। শ্বশুরবাড়ির লোক কত প্রশংসা করছিল লক্ষ্মীমন্ত বউ হয়েছে বলে। শাশুড়িমার মুখটাও আহ্লাদে আটখানা হয়েছিল। বাপের বাড়ি থেকে সকলে এসেছিল হাতে তত্ত্ব নিয়ে, যদিও একটা তত্ত্বের জিনিসও অনুপমা ফুলসজ্জার পরের দিন চোখে দেখেনি। জানতে পেরেছিল সবই নাকি নর্দমায় ফেলে দিয়ে এসেছে রাতুল। ও বাড়ি থেকে আনা কোনো জিনিসই এ বাড়িতে নাকি রাখার যোগ্যই নয়, কাজেই সবটাই উচ্ছিষ্টের মতো। দরজাটা খোলে অনুপমা। সৌরিশ দাঁড়িয়ে রয়েছে, চশমা পরা, উচ্চতায় প্রায় 5 ফুট 7-8 ইঞ্চির কাছাকাছি, চওড়া ছাতি, গায়ের বর্ণটা তামাটে, মুখটা অনেকটা বেশ ঠাকুর ঠাকুরের মতো, চেহারা স্লিম, হাতে ডাক্তারের ব্যাগটা, গলায় টেলিস্কোপটা ঝোলানো। অনুপমাকে দেখেই উইশ করলো সে। একটা শাড়ি নিয়ে এসেছে দামি দোকান থেকে, ওর হাতে দিয়ে বলল, অবশ্যই এটা কিন্তু পরবে, কেমন? যেহেতু সে ওর ফ্যামিলি ডক্টর হয়ে গিয়েছে, তাই অনুপমাকে তুমি সম্বোধনী করে। তাছাড়া সৌরিশের থেকে অনুপমা বয়সে অনেকটাই ছোট। অনুপমার ঘাড়ে হাত দেয় সৌরিশ। ঠিক তখনই, আরে এসে গেছো? রাতুলও চেঞ্জ করে এসেছে, সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরে এসেছে। অফিস থেকে ফিরে সে এগুলোই পরে, আর নিজেকে খুব ফ্রেশ রাখার চেষ্টা করে রাতুল। সবসময় শেভ করে সব জায়গায়, এতটাই পরিষ্কার সে। অনুপমাও সবকিছু শিখে গিয়েছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করি। কি চা? পাগল বউটা। বলো সৌরিশ, এত বছর হলো সংসার করছি, বিয়ে করে নে তো ভালো আছি, আর সে কিনা এসব বাজে কথা। কিসের চা? পেক বানাও, আর আজ আমাদের সঙ্গে তুমিও খাবে। আমিও খাবো? নিশ্চয় নিশ্চয়ই, হ্যাঁ ঠিকই তো বলেছে, তুমিও আজকে খাবে আমাদের সঙ্গে। আফটার অল আজকের দিনটা তোমার, তাই না? অনুপমা হেসে বলে, ঠিক, আজকের দিনটা তো আমার, ভুলেই গিয়েছিলাম। তাহলে আমি পেকটা বানাই? হ্যাঁ পেক বানাবে। তাছাড়া সৌরিশ কি গিফট করলো? বোধহয় একটা শাড়ি। শাড়ি? বা বাবা, ওটাই পরে এসো। এই আমি যে ফুলসজ্জার শাড়িটা পরলাম। আরে ঠিক আছে, রাতুল যখন বলছে তখন একটু পরেই এসো, আমিও দেখি। তাছাড়া তোমার সাইজ অনুযায়ী ব্লাউজ আছে। কথাটা শুনে অনুপমা চুপ হয়ে যায়। তারপরে মনে পড়ে ওর কয়েক মাস আগেই ওর বুকে প্রবল যন্ত্রণা হয়েছিল। ভয় পেয়ে গিয়েছিল। বুকের মাংসপেশির কিছু কিছু স্থান যদি ফুলে ওঠে, অথবা কোনো কারণে যদি বুকের রঙের পরিবর্তন হয়,
অথবা বৃন্তের চারদিকে রঙের পরিবর্তন হয়, তাহলে খুব শিগগিরই ডাক্তারের পরামর্শ নেওয়াটা প্রয়োজন। মেয়েদের জরায়ু আর বুকের ক্যান্সার মেয়েদেরকে মেরে ফেলে, আর সেই বিপজ্জনক স্থান নিয়েই প্রত্যেক রাতে খেলা করে অনুপমা। আজকাল যন্ত্রণার পরিমাণটা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। তবুও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি চেঞ্জ করে, বলে অনুপমা। সামনে মদের বোতল, দুটো কাঁচের গ্লাস, ছলকে পড়ছে সেখানে মদ। দুই বন্ধু মিলে পরম তৃপ্তিতে তা পান করছে, আর তার সঙ্গে সঙ্গে মুরগির লেগ পিস চিবোচ্ছে। এমন সময় অনুপমা সামনে এসে দাঁড়ায়। ওর রূপের ছটায় পাগল হয়ে যায় রাতুল। আজকাল সৌরিশও বেশ আকর্ষিত হয় রাতুলের স্ত্রীর প্রতি। সেই দিনের কথা মনে পড়ে, যেই দিন প্রবল বুকের যন্ত্রণায় ভর্তি হয়েছিল অনুপমা। ওর ব্রেস্টে হাত দিয়ে শরীরটা কেঁপে উঠেছিল সৌরিশের। অনুপমা বারবার বলছিল, ভালো করে একটু চেক আপ করুন তো, মানে শক্ত কোনো মাংসপেশি নেই তো? আসলে আমি দেখেছি ওসব নাকি ক্যান্সারের কারণ। পরীক্ষা করার আগে হাতে গ্লাভস পরতে হয়। সেই দিন ভুলে গিয়েছিল সৌরিশ। এতটাই আকর্ষিত হয়েছিল সেই বুকের সেই আকর্ষণে। নিটোল, মনোরম, নরম মাখনের মতো অংশ, তার উপরে গৌর বর্ণ, তার চারপাশে হালকা গোলাপি রংটা রীতিমতো আভা ছড়াচ্ছিল। নার্স ছিল না সেই দিন রুমে। নিজের ঘরে ফিরে গিয়ে প্রচন্ড পরিমাণে হাত চালাতে হয়েছিল সৌরিশকে দুই উরুর মধ্যবর্তী স্থানে। আজ অনুপমাকে পেলে বোধহয় সেও রাতুলের মতো ছিঁড়েই খেত। এমনই মেয়েটা, এত চুপচাপ ব্যথা সহ্য করে কেন কি জানি। অবশ্য ব্যথা সহ্য করে ভালোবাসা গ্রহণ করাটা হয়তো রাতুলের মতো সৌরিশেরও একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে অবিবাহিত, তাই এখনো পুরুষসত্তা সেভাবে জাগরিত হয়নি। গলায় ঢক করে মদটা খেয়ে সৌরিশ বলে, বাহ, দারুণ মানিয়েছে কিন্তু, বিশেষ করে স্লিভলেস ব্লাউজও তোমাকে বেশি ভালো লাগে। হাতের ওখানে কি? রাতুল বলে, ওর কতকাল, আসলে মুরগির লেগ পিস ভেবে কামড়ে দিয়েছিলাম হাতটা। হো হো, আমি আছি তো সেসব ঠিক করার জন্য। অনুপমা কাপড়টা ওঠায়, উড়ু পর্যন্ত উঠিয়ে বলে, এইটা একটু দেখুন ডক্টর। উড়ুর কাছে সিগারেটের দাগের সঙ্গে সঙ্গে দুটো নখের আঁচড়, তার সাথে সাথে দাঁতের কামড়ের দাগও। ইস, এটা কি হয়েছে রাতুল? সবসময় সেন্সিটিভ জায়গায় কামড় বসালে কিন্তু পরে আমার কাছে ব্যাপারটা সামলানো মুশকিল। হারে সৌরিশ, এখনো বিয়ে করনি, তাই বুঝতে পারো না এই বউ জিনিসটা যে কি। তোমার নিজস্ব প্রপার্টি, তুমি যেমন খুশি করে চালাও, কেউ কিছু বলতে যাবে না। এমনকি বাপের বাড়ির লোককে তুমি গিয়ে, বউ গিয়ে নালিশ করবে, ওই তো নিজেই ফিরে আসবে কেসকে। কিরকম কিরকম বলে সৌরিশ। হাই দেখো না, যদি নালিশ করে বলে আমার বর আমাকে এমন করে অমন করে, মেয়েরা তো ঠিকঠাক বলতেও পারবে না। সঙ্গে সঙ্গে বাপের বাড়ির লোক কি বলবে? সহ্য কর মা, সহ্য কর, ওভাবেই তোকে সংসার করতে হয়। দুই বন্ধুই অট্টহাসিতে ফেটে পড়ে। অনুপমার চোখের কোণা জল শুকিয়ে গেছে। সেও আজকে হেসে বলে, একদম ঠিক, একদম ঠিক বলেছ। আচ্ছা ডক্টর সৌরিশ, প্লিজ একটু এদিকে আসবেন, ডাকে অনুপমা। রাতুল অনুপমার সাহস দেখে বেশ হকচকিয়ে যায়। অনুপমা বন্ধু বান্ধবের সামনে এতটা সাহস দেখায় না, তবে আজ কেন জানি না একটু বেশি দেখাচ্ছে। আমি? ডাক্তার যখন যাও। সৌরিশ একবার রাতুলের দিকে তাকায়। রাতুল হ্যাঁ বলতেই সৌরিশ উঠে পড়ে। ওঠার আগে আরেক পেক মদ খেয়ে ওঠে। এগিয়ে যেতেই অনুপমা সৌরিশের বুকের ওপর হাত রাখে, রেখে বলে, তোমার শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বাবা, তোমাকে তুমি করে বলে ফেললাম, তোমার গায়ে লাগলো না তো? কথাটা শুনেই ঢোক গেলে সৌরিশ বলে, হে বাবা, গায়ে লাগবে কেন? তাছাড়া সুন্দর জিনিস সুন্দর মানুষকেই বেশি মানায়। তোমার গায়ে খুব সুন্দর মানিয়েছে কিন্তু, যাই বলো। সত্যি? তাহলে আমার সঙ্গে একটু ভেতরে এসো তো, ব্লাউজটা ফিটিংস হচ্ছে না, একটু হুকগুলো ঠিক করে লাগিয়ে দাও। আমি?
কথাটা আস্তে আস্তে বলে অনুপমা সৌরিশের কানে। সৌরিশ পেছন ঘুরে দেখে রাতুল তখন ব্যাগ রেডি করছে। মাল খেয়ে রীতিমতো অবস্থা তার টাইট। এই ফাঁকে অনুপমা সৌরিশের হাতটা শক্ত করে ধরে, ওর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, চলো না গো প্লিজ, তোমাকে আরো গোপন একটা জিনিস দেখানোর আছে। ও কথা বললে শোনে না, দেখে দাও না, ওখানে আবার যন্ত্রণা হবে না তো? প্লিজ চলো না শোনা। পুরুষ সত্তা নারী সত্তার স্পর্শে যে আকর্ষিত হবে না তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সৌরিশ নিজে অবিবাহিত পুরুষ, অনুপমা তার কাছে একজন সুন্দর যুবতী নারীর অবয়ব। তার সাথে সাথে যে নারীর শরীরটাকে সে প্রতিনিয়তই দেখছে, হাতে আস্বাদন করছে তার স্বাদ, কেবলমাত্র চোখ দিয়ে লেহন ছাড়া আর কোনো উপায় নেই। তাই সরাসরি দেখতে পাওয়ার সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না সৌরিশ। বলে, চলো। কোথায় যাচ্ছ? ও রাতুল, বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। অনুপমা, ও তো আমাদের ওয়াশরুম চেনে না, চিনি দাও। রাতুল তখন মাল খেয়ে টোল, তার চোখের পাতাও বুঝে আসছে। সৌরিশের হাত ধরে বেডরুমের কাছে নিয়ে যায় অনুপমা, আর বেডরুমের কাছে পৌঁছাতে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। রাতুল কেঁপে ওঠে, হাতে মদের বোতলটা নিয়ে সেও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। অন্যদিকে অনুপমা দরজাটা আটকালেও ছিটকেনি কিন্তু সে দেয়নি। সে সৌরিশের ঠোঁটে ঠোঁট রাখে। সৌরিশ তাকে এক ঝটকায় সরিয়ে দিতে গিয়েও সরাতে পারে না, বরং তার কোমরটাকে শক্ত করে ধরে আরো বেশি কাছে নিয়ে আসে। দুজনের ঠোঁট একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করে। এরপরে অনুপমা পাগলের মতো সৌরিশের শার্টের বাটন খুলতে শুরু করে। সৌরিশও তাকে সাহায্য করছে। দুইজন দুইজনকে সম্পূর্ণ উন্মুক্ত করে। অনুপমা বলে, যন্ত্রণায় শরীরটা শেষ। আজকে তুমি আমাকে এমন করে আদর করো যে আদর আমি রাতুলের কাছ থেকে কোনোদিন পাইনি। দেবে তো? কামড়াবে না তো? সৌরিশ অনুপমার কানের লতিতে কামড় দিয়ে বলে, তুমি এমনই একটা জিনিস যেটাকে না কামড়ে থাকা যায় না। দুটো মানুষ বিছানার উপরে চাদরে লেপ্টে যাচ্ছে তাদের শরীরের সমস্ত ঘাম। উত্তেজিত হয়ে উঠেছে ঘরটা। রাতুল সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কয়েক ধাপ উঠে আবার পড়ে গেছে। মাল খেয়ে তার অবস্থা খারাপ। যত সিঁড়িতে উঠছে তত যেন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে ওর। কিছুক্ষণ আগেই মনে হয়েছিল কেউ যেন কিছু একটা মিশিয়ে দিয়েছে মালের মধ্যে, না হলে রোজ যে কিনা খায় তার এমন অবস্থা তো হয় না। দরজার কাছে আসতেই অনুপমা বুঝতে পারে রাতুল এসেছে। ঠিক সেই সময় সে এক টানেই সৌরিশের উড়ুর কাছ থেকে প্যান্টটা নামিয়ে দেয়। বলে, আর দেরি করো না, কখন ডাকবে? প্লিজ তুমি আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসার স্বাদটা দাও। আমি আদরের জন্যে পাগল। দেখো ও আমাকে কিভাবে ব্যথা দেয়। দুই উড়ুর মধ্যবর্তী স্থান দেখে কেঁপে ওঠে সৌরিশ। নিজের হাতেই সে সন্তান হওয়ার আগেই ফরসেপের মতো সেলাই করেছে। সেখানে বেশ কয়েকটা সেলাই পড়েছে। পায়ুদালের কাছ থেকে জনির ঠিক পাশে সেখানে সিগারেটের ছ্যাঁকার দাগ স্পষ্ট। সৌরিশ বলে, তোমার ব্যথা লাগে না? লাগে তো, তুমিও তো প্রথম প্রথম বলেছিলে পুলিশ কেস করবে, পরে কেন করনি? যাই হোক ছাড়ো, এখন ওসব শোনার সময় নেই। তুমি আমার কাছে এসো, এসো না প্লিজ এসো। সৌরিশের মনে পড়ে বহু বছর আগে ঘুরতে গিয়েছিল এক জায়গায়। সেখানে জনি মুদ্রা দেখেছিল সে। হাতের মুদ্রার কাটিং ঠিক যেমন, এই অঙ্গটাও ঠিক তেমনই হয়। তবে এটা নাকি মুক্তির স্থান, নারী পুরুষ সকলের মুক্তির জায়গা। কাম, মোহ, লোভ, ক্রোধ সবকিছু বিসর্জন দিয়ে জীবনকে উৎসর্গ করতে হয় ভগবানের চরণে। সালা, কে আবার জীবনকে উৎসর্গ করে? এখন যা সামনে আছে সেটা তো আগে ভোগ করি। নিজেকে প্রবেশ করায় সৌরিশ অনুপমার মধ্যে। ঠিক তক্ষুনি দরজা খুলে রাতুল ঘরে ঢোকে। অনুপমা দু পা দিয়ে সৌরিশের কোমরটাকে শক্ত করে ধরে, যাতে সে চট করে নিজেকে বার করতে না পারে। অনুপমা আঁকড়ে ধরে সৌরিশকে নিজের বুকের মাঝখানটায়। সৌরিশ তখন তার
পুরুষ সত্তাকে অনুপমার নরম শরীরের ভেতরে চালান করতে ব্যস্ত। শীতকারের প্রতিধ্বনিতে ঘরটা মুখরিত। সেই চেনা বিছানার চাদরটার ওপরে মালের ঘোর এতটাই যে অমন অবস্থায় নিজের স্ত্রী আর ডক্টর সৌরিশকে দেখে রাতুলের মাথা চাড়া দিয়ে ওঠে। হাতে মদের বোতলটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা সৌরিশের ওই রকম অবস্থায় ছুটতে যায় রাতুল। তবে রে স্কাউন্ড্রেল! মদের বোতলটা আছাড় মেরে দেওয়ালে একটা বাড়ি মেরে ওর কাঁচের টুকরোটা সজোরে সৌরিশের পিঠের দিকে ঢুকিয়ে দেয় রাতুল। সৌরিশ ব্যাপারটা বুঝে সরে যাবার আগে কয়েক সেকেন্ডের মাথাতেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে ফেলে রাতুল। অনুপমা তাড়াতাড়ি উঠে পড়ে, নিজের কাপড়টা উঠিয়ে গায়ে জড়ায়। ততক্ষণে রাতুলের নেশা এতটাই বেড়ে গিয়েছে যে ওই ভাঙা বোতলটা সৌরিশের শরীরে প্রবেশ করিয়ে নিজেও সৌরিশকে সঙ্গে নিয়ে বিছানার ওপরে উপুর হয়ে পড়ে থাকে। পরের দিন যখন রাতুলের জ্ঞান আসে তখন সে দেখে তার ঘরেই সে উপস্থিত, কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অনেকজন পুলিশ সহ পাড়া প্রতিবেশী। কি ব্যাপার বাবা জীবন, ঘুম তাহলে কাটলো? রাতুল বুঝতে পারে তার শরীরে একটাও পোশাক নেই, তার পাশে রক্তের দাগ। কিছুটা মনে পড়ছে, কিছুটা ভুলে যাচ্ছে। মেঝের ওপরে ভাঙা কাঁচের বোতলটা, দরজার কাছেই সেই শাড়িটা পরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে অনুপমা। অনুপমাকে দেখে রাতুলের চিনতে ভুল হয় না। রাতের কথা মনে করার চেষ্টা করে। কি আমার কাপড় চোপড় কেলেঙ্কারি করে আবার কাপড় চোপড় মারাচ্ছ? হ্যাঁ, পুলিশটি বললেন। অনুপমা অনুপমা গতকাল রাতে মাথাটা কি ধরেছে, বলছি কি হয়েছে? মানে সব শুনবো, চলো এবার মামার বাড়ির আদর খাবে, চলো। খুব আদরের শখ? হ্যাঁ, শালা বিকৃত মস্তিষ্কের মাল, একটা ডাক্তারের পদ মানে। বলতে গিয়েও বললেন না তিনি। হালকা করে মেরে ছেড়ে দিলি? হ্যাঁ, ডাক্তারটাকে মেরেই ফেললি শালা। কিছুই বুঝতে পারে না রাতুল। অনুপমা কান্নায় ভেঙে পড়ে। আমি এর সঙ্গে সংসার করব না স্যার, আপনি একে উপযুক্ত শাস্তি দিন। চিন্তা করবেন না ম্যাডাম, এ শালা জেল থেকে বেরোতে পারলে তো। ডাক্তার সৌরিশের রীতিমতো নাম ধাম ছিল, হাসপাতালের ডাক্তার, জয়েন করেছেন বছর 5। ইয়ং একটা ডাক্তারকে রীতিমতো রেপ প্লাস খুনের কেসে একে ফাঁসাবো, আর এমন সাজা দেব। শোনো বাপু, তোমার বাপের যতই টাকা থাকুক না কেন, তোমার সমস্ত দৃশ্যই ওই ক্যামেরার মধ্যে বন্দি। রাতুল চুপ করে থাকে। অনুপমা নিজের ফোনটা খোলে, ভিডিও অন করে দেখায় রাতুলকে, আর সেইখানকার দৃশ্য দেখেই রাতুলের চোখ রীতিমতো স্তব্ধ। ভিডিওটাকে এত সুন্দর করে অনুপমা এডিটিং করেছে যে বোঝারই উপায় নেই এর আগের দৃশ্যগুলো। বরং ভিডিওটায় এত সুন্দর আর্টিফিশিয়াল কাজ করেছে সে, তাতে বিছানায় সৌরিশ আর রাতুল ছাড়া আর কারো উপস্থিতি নেই। কাঁচের বোতলটা নিয়ে সৌরিশের পিঠে ঢুকিয়ে দেওয়ার ওই সিনটা তো আরো বেশি স্পষ্ট করা। কাজেই ভিডিও ফুটেজ যখন প্রমাণ করছে তখন রাতুলের তো রক্ষে নেই। রাতুলের মনে পড়ে সব কথা। সে চিৎকার করে ওঠে, অনুপমার কাছে গিয়ে বলে, এসব কি অনুপমা? দেখো, তুমি তো সবটা জানো, এরপরেও তুমি। হ্যাঁ, সব জেনেও যে লক্ষ্মীমন্তর মেয়ে হয়ে আপনার সঙ্গে সংসার করছিল, সেটাই অনেক বড় কথা। মামা, অনেক মামদোবাজি মারিয়েছ, এবার চলো দেখি আমাদেরকেও একটু মারানোর সুযোগ দাও। এই কে আছিস? ধর বেটাকে, জামা কাপড় দে কিছু। ম্যাডাম, কিছুদিন অন্তত পড়ে যাক, তারপর তো হজতের পোশাক পরে তোমার পথটা আচ্ছা করে আমরা দেব, দাঁড়াও। রাতুল কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি ঠিক আমি এসবের প্রতিশোধ তুলব। এগুলো একটা চক্রান্ত, আমাকে ফাঁসানো হয়েছে। আমি সৌরিশকে মারতে চাইনি, এটাই শুনতে চাইছিলাম তোর মুখ থেকে। শালা তোর হাতের ছাপ রয়েছে বোতলে, বলে কিনা আমি মারতে চাইনি। তাছাড়া তোর রেকর্ড সবকিছু আমরা শুনলাম রে।
অফিসে, তোর কলিগদের কাছে, তোর বউয়ের মুখে তো শুনলামই। খুব পশুত্বগিরি হচ্ছে না? চল এবার, কে পশু আর কে মানুষ খুব শখ না? হ্যাঁ, খুব শখ, সব বোঝাবো। চল। অনুপমা, অনুপমা তুমি বাঁচাতে পারো আমাকে। অনুপমা তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বিয়ে করেছি। অনুপমা, মন্ত্র পাঠে আমরা 7 জন্মের জন্যে। 7 জন্ম? এই জন্মটাকেও একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। অনুপমা সরে দাঁড়ায়। পুলিশ রাতুলকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত যতক্ষণ অনুপমাকে দেখা যায়, রাতুল দেখে। ওর চোখ তখনও প্রতিহিংসার আগুনে দগ্ধ। অনুপমা জানে বেশি দিন এই শহরে সে থাকতে পারবে না, তাকে পালিয়ে যেতে হবে। এখানে যারা ধর্ষণ করে তারা বেশি দিন হাজতবাস করে না। কিভাবে যেন ওই ধর্ষণকারীরা ছাড়া পেয়ে যায়, তার প্রকৃষ্টতম উদাহরণ আমরা সকলেই পেয়েছি। অনুপমা নিজেও পেয়েছে। সে ধরেই নিয়েছে বাবা মাকে নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকবে, নিজের পরিচয় বদলিয়ে একটা সুখী জীবন যাপন করবে। তবুও এই নৃশংস কামুক দাম্পত্য জীবন অনুপমা চায় না। জীবনে যখন সে একবার একটা দ্বিতীয় সুযোগ পেয়েছে, তখন এই সুযোগকে কাজে লাগানোটা অবশ্যই দরকার। রাতুলের গাড়িটা বেরিয়ে যায়। পুলিশ তাকে নিয়ে চলে যায়। অনুপমা বাবা মাকে ফোন করে সবটা জানায়। বাবা মা সান্ত্বনা দেন, বলেন, কাঁদিস নে, আমরা আসছি। না মা, তোমরা ব্যাগপত্র গোছাও, আমি আসছি তোমাদের কাছে। অনেক সহ্য করেছি মা, তবে আর পারলাম না। আমাকে আর সহ্য করতে বলো না। বিয়ের স্বাদ আমার ঘুচে গেছে। এইবার একটু শান্তি করে বাঁচতে চাই মা, তোমার কোলে। বলো, দেবে তো আমায়? তুই চলে আয় মা, চলে আয় তুই। তোর স্বামী যে এতটা নৃশংস, সেটা যদি আগে, আসলে কি বলো তো মা, আমাদের দেশে মেয়েদের কপালটাই এমন। মিডিয়ায় না ছড়ানো পর্যন্ত, পাড়া প্রতিবেশীর মুখে সম্পূর্ণটা না শোনা পর্যন্ত জন্ম দেওয়া বাবা মাও বিশ্বাস করতে চায় না। তারাও হয়তো ভাবে তাদের মেয়েটা সংসার করার পক্ষে উপযুক্ত না, কিন্তু তারাই যে তাকে হাতে ধরে বিয়ে দেয় অন্যের ঘরে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, সেইটা মা বাবাও হয়তো ভুলে যায়। আমি আসছি মা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে আমার ঠাকুর ছাড়া আর তোমরা ছাড়া আমাকে কেউ ছুঁতে পারবে না। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।